শীত তো জমিয়ে পড়েছে, আর তার সঙ্গে একটু ঘোরাঘুরি না হলে চলে? আর সেটাও আবার যদি বন্ধুদের সঙ্গে হয়, তাহলে তো তার আনন্দই আলাদা। হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ভ্লগে আপনাদের অনেক স্বাগত। আজ 21শে ডিসেম্বর, আর ঘড়িতে এখন সময় সকাল 6টার মতো। বন্ধুদের সঙ্গে সঙ্গে আমিও চেপে গেছি বাসে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা জার্নি করার পর এখন পৌঁছে গেছি আমাদের সবার প্রিয় একটি জায়গা, কবিগুরুর স্মৃতিতে ভরা একটি জায়গা, শান্তিনিকেতন। বাসটি বিশ্ববিদ্যালয়ের একটি গেটের সামনে দাঁড় করানো হলো, আর সেখানেই রয়েছে টোটো স্ট্যান্ড। সেখান থেকেই আমরা 4টি টোটো ভাড়া করে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে অ্যাডজাস্ট করে বসে পড়লাম বিশ্ববিদ্যালয় ঘুরে দেখব বলে। আর আমাদের টোটো ভাড়া পড়েছিল প্রতি টোটো পিছু 400 টাকা। এক্ষেত্রে যিনি আমাদের টোটো চালক, উনিই হলেন আমাদের গাইড। উনি প্রতিটা জায়গা সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাদের দেখিয়েছেন। এখন যে মূর্তিটি আপনারা দেখছেন, এই মূর্তিটি হলো রামকিঙ্কর বেজের তৈরি শেষ মূর্তি। এই মূর্তিটি তৈরি করার সময় উনি মারা যান, তাই মূর্তিটির মাথাটি আর তৈরি করা হয়নি, আর সেইভাবেই রাখা রয়েছে। আপনারা চাইলে পায়ে হেঁটেও ঘুরতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর প্রত্যেকটা জায়গায় কি কি যে কাহিনী রয়েছে, সেগুলোও হয়তো একটু জানতে অসুবিধা হবে। তবে যাই হোক, আমাদের পুরো বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখতে 40 থেকে 45 মিনিটের মতো সময় লেগেছিল। এখনো অবধি যে কটি মূর্তি দেখা গেল, প্রত্যেকটি কিন্তু বিখ্যাত শিল্পী রামকিঙ্কর বেজের তৈরি। ওই যে দূরে হলুদ বাড়িটি, ওই বাড়িটিতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্য মালঞ্চ লিখেছিলেন। এটি একটি বড় হল ঘর। বিশ্বভারতীর সমস্ত রকমের নাটক এখানেই হয়। আমরা যখন সারেগামাপা উচ্চারণ করি, তখন আমাদের ঠোঁট যেভাবে আকার নেয়, এখানে সেটিই তুলে ধরা হয়েছে। চলুন ওনার কাছেই শুনে নিই শান্তিনিকেতন সৃষ্টির কিছু কথা। কিন্তু শান্তিনিকেতন সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুর করেননি। শান্তিনিকেতন সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তা শান্তিনিকেতন কীভাবে সৃষ্টি হয়েছিল? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দেশ ভ্রমণে খুব শখ ছিল। উনি সারা ভারতবর্ষতে ঘুরেছেন, অনেক বিদেশও ঘুরেছেন, কিন্তু কোথাও মনের আনন্দ একটা শান্তি কোথাও পাননি। তো তখনকার দিনে আমরা যন্ত্রচালিত কোনো গাড়ি যাতায়াত করতে হয়, গরু গাড়িতে নাই, পালকিতে নাই, নৌকোতে যাতায়াত করতে হতো। তা কলকাতার জলসাগর বাড়ি থেকে বেরিয়ে গঙ্গায় চলে নৌকো করে কাটোয়া হয় গুনুটে ঘাট পৌঁছান। গুনুটে ঘাট থেকে পালকি চলে চলে যান তারাপীঠ। তারাপীঠে গিয়ে বামাখাবার সঙ্গে সাক্ষাৎ হয়। বামাখাবাকে বলেন যে সারা ভারতবর্ষ অনেক বিদেশ ঘুরলাম, কিন্তু কোথাও মনের আনন্দ আত্মার শান্তি আমি পেলাম না। উনি তখন বলেন এখান থেকে দক্ষিণে 74 কিলোমিটার যাওয়ার পর ভুবনডাঙ্গা বলে একটা জায়গা আছে। সেই ভুবনডাঙ্গায় একটা জঙ্গলের মধ্যে জোড়া ছাতিম গাছ আছে। সেই ছাতিম গাছের নিচে বিশ্রাম নিলে মনের আনন্দ আত্মার শান্তি ফিরলেও ফিরতে পারে। উনি তারপরে পালকি চলে আসতে তখন পালকির মতো বেদি করা আছে, বেদির ভেতরেও ছাতিম গাছ আছে, বাইরের দিকেও ছাতিম গাছ আছে। পুরোনো ছাতিম গাছগুলো মারা গেছে, এগুলো পরে নতুন করে লাগানো হয়েছে। এই ছাতিম গাছের নিচে বিশ্রাম নেওয়ার পর সত্যি মনের আনন্দ আত্মার শান্তি ফিরে পায়। তখন এই রাস্তাগুলো দেখতে, রাস্তা সব মাটির রাস্তা ছিল। সেই মাটির রাস্তা দিয়ে সব আদিবাসী মেয়েরা কাজে আছে। ওনাদেরকে ডেকে জিজ্ঞাসা করা আছে এত সুন্দর জায়গাটা কার? ওনারা তখন বলেন এখান থেকে 14 কিলোমিটার দূরে রায়পুর বলে একটা জায়গা আছে, রায়পুরের জমিদার ভুবন মোহন সিংয়ের জায়গা। ওই ভুবন মোহন সিংয়ের জায়গা ছিল বলে জায়গার নাম ছিল ভুবনডাঙ্গা। তা ওনার কাছে গেলেন, ওনাকে গিয়ে বলেন যে আস্তে আস্তে যে জায়গাগুলো দেখলাম ওই জায়গাগুলো আপনার? উনি তখন বলেন আমি এখানকার জমিদার, ওখানে যত জায়গা দেখছেন সমস্ত জায়গাটা আমার। তাহলে আমার কিছুটা জায়গা দিতে আমি একটা ব্রহ্ম সমাজ আশ্রম করবো। উনি বলেন কোন জায়গা বলছেন বুঝতে পারছি না। পুনরায় পালকি করে নিয়ে এলেন এবং জায়গাটা দেখালেন। দেখার পর বলেন ঠিক আছে, আপনি ব্রহ্ম সমাজে আশ্রম করবেন, এটা ভালো কথা। আমরা যতদূর ঘুরতে যাই ততদূর জায়গা আমাদের দান করলাম। উনি তখন বলেন আমি ব্রহ্ম সমাজে মানুষ, বিনা মূল্যে তো আমি কোনো কিছু গ্রহণ করি না। বলে ঠিক আছে, আপনার যে কোনো মূল্যে আমি তাতেই সন্তুষ্ট হবো। তখনকার দিনে আমরা 1 টাকার বিনিময়ে এই যে ছাতিমতলার কথা শুনলাম, এখান থেকেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে শান্তিনিকেতনের সৃষ্টি। এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হলো উপাসনা গৃহ। এখানে ঢুকতে হলে আপনাকে মহিলাদের লাল পাড় সাদা শাড়ি এবং পুরুষদের ধুতি আর পাঞ্জাবি পরে ঢুকতে হবে। তবে আজ রবিবার বলে বিশ্ববিদ্যালয়ের চত্বর বন্ধ রয়েছে, না হলে হয়তো ভেতরে গাছের তলায় সুন্দর পরিবেশে পড়াশোনা করতেও লক্ষ্য করা যেত। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছড়াটি এই জায়গাতে বসেই লিখেছিলেন। এই বটগাছটির আনুমানিক বয়স প্রায় 150 বছর। এই বটগাছটি কোথায় দেখেছেন বলুন তো? একটু ভাবুন। আচ্ছা চলুন আমি বলে দিই। এই বটগাছটি সহজপাঠ বইয়ের একদম প্রথম পাতায় দেখতে পাবেন। এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, দেখে বুঝতেই পারছেন মেলার আয়োজন চলছে। হ্যাঁ, ঠিক 2 দিন পরে এই জায়গাতেই শুরু হতে চলেছে শান্তিনিকেতনের পৌষ মেলা।
মেলার গল্প করতে করতে এখন পৌঁছে গেছি শান্তিনিকেতনের মেয়েদের মন কেড়ে নেওয়া একটি জায়গা। কোথায় বলুন তো? সোনাঝুরি হাট। সারাদিনে ঘোরাঘুরি শেষে এই হাটে এসে হাতের তৈরি দু চারটে জিনিস না কিনলে পুরোটাই যেন ফাঁকা ফাঁকা লাগে। আর এই যে জিশান ঢুকেই একখানা তীরধনুক দেখতে পেয়েছে, আর সেটা তো ছাড়বে না, কিনবেই। কিন্তু কিনে ফেলেও মুশকিল হয়েছে, সে তো এখন চালাতে জানে না, তাই এখানেই দাঁড়িয়েও শিখে নিচ্ছে একজনের কাছ থেকে। হাটে ঢুকলে কি কেউ বেরোতে চায়? কিন্তু আমাদের তো বেরোতে হবে, কারণ আজকে বাড়ি ফিরতে হবে। চলো এরপর এখান থেকে বেরোই। এখান থেকে বেরিয়ে যাব প্রায় 8 কিলোমিটার ডিস্টেন্সে মা কঙ্কালী মন্দির। 51টি শক্তিপীঠের মধ্যে একটি হলো মা কঙ্কালী মন্দির। এখন সময় বিকেল 4:30টার মতো, তবে মন্দির চত্বর বেশ ভালোই ভিড় রয়েছে, আর অনেকেই এখনও পুজো দিচ্ছেন। তবে আমরা এখন পুজো দেব না, কারণ সকাল থেকে খাওয়া দাওয়া তো করেছি, তাই মন আর চাইছে না। চলো চারিপাশটা ঘুরে বেরিয়ে পড়ব। সন্ধে হয়ে আসছে আর আমাদেরও ফিরতে হবে। বন্ধুদের সঙ্গে একটা পুরো দিন কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আজ তাহলে এই পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।